হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য হন্টিং ডিলাইট। আমরা সবাই ভূতের মুভি বলতে দ্য কনজিউরিং মুভির নাম অবশ্যই জানি। খুব কমই মানুষ আছে যারা হয়তো এই কনজিউরিং ইউনিভার্সের কোনো মুভি দেখেনি। আপনারা হয়তো জানেন এই কনজিউরিং ইউনিভার্সের মুভিগুলো রিয়েল ইনসিডেন্টের ওপর বেস করে বানানো হয়েছে, আর আসল ঘটনাগুলো কিন্তু মুভির গল্পের থেকেও বেশি ভয়ানক। কনজিউরিং মুভিতে দেখানো ফ্যামিলি ফেস করেছিল বিভিন্ন ইভিল এন্টিটিকে। যদিও মুভির গল্পটা ভীষণই ভয়ানক, তাও আসল গল্পটার স্টোরি থেকে একটু আলাদা। তাই আজ আমরা জানবো 2013 সালে রিলিজ করা দ্য কনজিউরিং মুভির রিয়েল স্টোরি। তো চলুন এবার বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটা। ঘটনার সূত্রপাত 1971 সালে, যখন প্যারেন ফ্যামিলি হ্যারিসভিলা রোড আইল্যান্ডে থাকতে আসে, যেখানে 200 একর জমির ওপর একটা ফার্ম হাউস ছিল। স্থানীয় বাসিন্দারা এই ফার্ম হাউসকে ওল্ড আর্নল্ড স্টেট নামে চিনত। এই ফার্ম হাউসে টোটাল 14টি ঘর ছিল, যেটা ক্যারোলিন, রজার আর তাদের 5 জন মেয়েকে নিয়ে থাকার জন্য যথেষ্ট ছিল। কিন্তু এই ফার্ম হাউসে থাকতে আসায় তাদের জীবনের সবথেকে বড় ভুল হয়ে দাঁড়াবে এটা কে জানতো। প্রথম বাড়িতে সব কিছু নর্মাল থাকলেও আস্তে আস্তে তারা তাদের বাড়িতে কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি নোটিস করে। যেমন দেওয়ালে লাগানো পিকচারগুলো হঠাৎ নিজে পড়ে যেত, ঘরের জিনিস নিজেই অন্য জায়গায় মুভ করে যেত, এমনকি তাদের মনে হতো বেডের তলায় যেন কোনো আত্মা আছে। আস্তে আস্তে প্যারেন ফ্যামিলি বুঝতে পারছিল এই বাড়িতে একের বেশি স্পিরিট আছে, কিন্তু তারা এই ফ্যামিলির কোনো ক্ষতি করছে না। বাড়ির বাচ্চারা বুঝতে পারছিল যে এই স্পিরিটগুলো তাদের খেলার সময় তাদের দেখতে আসছে। আস্তে আস্তে তারা এসব প্যারানর্মাল অ্যাক্টিভিটির সাথে ইউজড হতে লাগলো। কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারছিল যে এই বাড়িতে অনেক স্পিরিটের আনাগোনা আছে। কিছু সময় তো এই বাড়িতে এমন অদ্ভুত সব আওয়াজ হতে লাগলো যে তাদের রাতের ঘুম অবধি উড়ে গেল। কিন্তু এত কিছুর পরও সব কিছু কন্ট্রোলে ছিল তাদের, যতদিন না তাদের বাড়িতে সেই ভয়ানক স্পিরিটের আগমন ঘটছিল। এই শয়তানি স্পিরিট তাদের বাড়িতে আসা মাত্রই তাদের জীবন তছনছ হতে লাগলো। আর মনে করা হয় এই স্পিরিট যে মহিলার, তার নাম ছিল বাসিবা ক্যারোলিনের জীবন নরকে পরিণত করলো। ক্যারোলিনের বেঁচে থাকা দুষ্কর হয়ে উঠছিল তার জন্য। প্যারেন ফ্যামিলির কথা অনুযায়ী এই স্পিরিটকে দেখতে ছিল ভীষণ ভয়ানক, আর তার গলা নাকি একদিকে বাঁকানো ছিল, দেখে মনে হতো কেউ যেন তার ঘাড় মটকে দিয়েছে। এরপর ক্যারোলিনের শরীরে বিভিন্ন জায়গায় বিভিন্ন আঁচড়ের দাগ দেখতে পাওয়া যেত। ক্যারোলিন বলতো তার শরীরে অসহ্য যন্ত্রণা হতো এই সময়, যেন মনে হতো কেউ তার শরীরে ছুঁচ ফোটাচ্ছে। এরপর ক্যারোলিন আস্তে আস্তে অদ্ভুত বিহেভ করা শুরু করলো। এই সময় প্যারেন ফ্যামিলির কাছে আর কোনো উপায় না থাকায় তারা ডেকে পাঠায় ফেমাস প্যারানর্মাল ইনভেস্টিগেটর এড এবং লরেন ক্যারোলিনকে দেখা মাত্রই বুঝে যায় যে ক্যারোলিনের শরীরে কোনো এক আত্মার বাস, অর্থাৎ বাসিবা অলরেডি ক্যারোলিনের শরীরে নিজের আধিপত্য জমাতে শুরু করেছিল। কিন্তু এই বাসিবা কে ছিল, এই ব্যাপারে খোঁজ খবর নিলে জানা যায় বাসিবা শারমানের জন্ম 1812 সালে রোড আইল্যান্ডে। এরপর বাসিবা বিয়ে করে চলে আসে এই আর্নল্ড স্টেটেই। বাসিবার একটা ছেলে ছিল যার নাম হারবার্ট এল শারমান। মনে করা হয় এছাড়াও বাসিবার আরও 3 জন ছেলে মেয়ে ছিল, যারা ছোটোবেলায় অজানা কোনো কারণে মারা গিয়েছিল। বাসিবার এক সন্তান মারা যাওয়ার পর যখন তার লাশ পুলিশ শনাক্ত করতে আসে, তখন তারা জানতে পারে এই মেয়েটির মাথায় কিছু দিয়ে জোরে আঘাত করা হয়েছিল, এমনকি তার মাথায় বহুবার ছুঁচ ফোটানো হয়েছিল। এসব ঘটনা দেখে স্থানীয় লোকরা বাসিবাকে একজন ডাইনি মনে করতে শুরু করে, যে কিনা নিজের তন্ত্র সাধনার জন্য নিজের বাচ্চাদের বলি দিত। কিন্তু এই ব্যাপারে কোনো সঠিক প্রুফ না পাওয়া যাওয়ায় বাসিবাকে পুলিশ গ্রেফতার করতে পারেনি।
আর এর বেশ কিছুদিন পর আর্নল্ড স্টেটের সামনের গাছে গলায় দড়ি দেয় বাশিবা। স্থানীয় লোকরা তার লাশ উদ্ধার করেছিল, কিন্তু এটা আজও অজানা যে সে কেন সেই দিন গলায় দড়ি দিয়েছিল। বাশিবা যেহেতু গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল, তাই তার স্পিরিটের গলা এরকম অদ্ভুতভাবে বেঁকে থাকতো। এখন আপনারা যে পিকচারটা দেখতে পাচ্ছেন, ক্লেম করা হয় যে এই পিকচারের ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকা মহিলা বাশিবা। এটা তার একমাত্র পিকচার ছিল। এই সব ঘটনায় ইনভেস্টিগেশনে জানতে পারার পর এড এবং লরেন বাড়িতে কোনো পবিত্র মন্ত্র এনচেন্ট করা শুরু করে, কিন্তু তার ফলে বাড়িতে থাকা স্পিরিটরা আরও ক্রুদ্ধ হয়ে ওঠে। বাড়ির সব জিনিস হঠাৎ তছনছ হতে থাকে। এড এবং লরেন কিছুতেই তাদের কন্ট্রোলে আনতে পারছিল না, কিন্তু এরপর মুভিতে দেখানো হয়েছিল যে ওয়ারেন্সরা ক্যারোলিনের ওপর এক্সরসিজম পারফর্ম করছে, কিন্তু আসল ঘটনায় এরম কিছু হয়নি, কারণ আসলে সেদিন এড এবং লরেন তাদের বাড়িতে সিয়ন্সে প্রক্রিয়ার মাধ্যমে বাড়ির স্পিরিটদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিল, কিন্তু এই প্রক্রিয়া ঠিকভাবে পারফর্ম না করতে পারায় ঘটেছিল আরও ভয়ানক বিপদ। মনে করা হয় সেই দিন এই প্রক্রিয়ার ফলে বাড়িতে থাকা স্পিরিটরা আরও অ্যাক্টিভ হয়ে উঠেছিল, যারা কখনোই তাদের বাড়ি ছেড়ে আর যায়নি। এই ঘটনার ফলস্বরূপ রজার রেগে গিয়ে এড এবং লরেনকে তার বাড়ি থেকে চলে যেতে বলে, কিন্তু তারা তাদের আর্থিক টানাপোড়েনের কারণে এই বাড়ি থেকে চলে যেতে পারেনি। তারা আরও 7 বছর এইসব সমস্যা সহ্য করে থেকে গিয়েছিল। ঠিক 7 বছর পর তারা যখন এই বাড়ি ছেড়ে চলে যায়, তারা ভেবেছিল এটাই হয়তো সব কিছুর শেষ, এবার হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু কিছুতেই আর কিছু ঠিক হয়নি। ক্যারোলিন সহ পরিবারের বাকি মেম্বার্সরাও এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার পরেও তাদের নতুন বাড়িতে এই সমস্ত প্যারানর্মাল ঘটনা সহ্য করেছিল। 2011 সালে প্যারন ফ্যামিলির মেয়ে অ্যান্ড্রিয়া প্যারন এই ঘটনা নিয়ে বই লেখে, যার নাম হাউস অফ ডার্কনেস হাউস অফ লাইট। এই বইটির টোটাল 3টি পার্ট আছে, যেখানে এই ঘটনা সম্পর্কে সব তথ্য দেওয়া হয়েছে। আর এরপরই 2013 সালে কনজিউরিং মুভি তৈরি হয়, যা হয়তো আমরা সবাই দেখেছি। তো এই ছিল ঘটনা। এবার শুধু একবার ভেবে দেখুন, এত সব ভয়ানক ঘটনা যাদের সাথে রিয়েল লাইফে ঘটেছিল, তাদের জন্য এটা কি ভীষণ হরর এক্সপিরিয়েন্স ছিল। আসল ঘটনাটা কিন্তু এই মুভির ঘটনার থেকেও বেশি ভয়ানক বলে আমার মনে হয়। আপনাদের কি মনে হয় কমেন্টে জানাবেন অবশ্যই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।